হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোবিল স্টাডি। তো আজকে আমরা দুসেন ফিজিক্সের 12 নম্বর চ্যাপ্টার সাউন্ড ওয়েভ নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা যদি 11টি চ্যাপ্টার না দেখে থাকো তো আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে তোমরা গিয়ে 11টি চ্যাপ্টার দেখে নিতে পারো, ঠিক আছে। তো আজকে সাউন্ড ওয়েভ তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বারবার এখান থেকে প্রশ্ন আসেই। তো দেখো সাউন্ড ওয়েভটি কি, তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো সাউন্ড ওয়েভ আর লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ। তো লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ তোমরা যদি না জেনে থাকো তো এর আগের ভিডিও আমরা ওয়েভ পড়িয়েছি, ঠিক আছে, সেখানে আমি বলেছি সাউন্ড লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ কী, ঠিক আছে, তো ওটা তোমরা দেখে নিতে পারো। লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ, সাউন্ড ওয়েভ, ঠিক আছে। দেখো অ্যাকর্ডিং টু দেয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ আর ডিভাইডেড ইনটু দ্য ফলোয়িং ক্যাটাগরি, ঠিক আছে, মানে যেটা এখানে ফ্রিকোয়েন্সির অনুযায়ী ফ্রিকোয়েন্সির ভিত্তিতে আমরা লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভকে এখানে তিনটে ভাগে ভাগ করব, মানে সাধারণত সাউন্ড ওয়েভকে তিনটে ভাগে ভাগ করব। সেটা হচ্ছে একটা হচ্ছে অডিওবেল আর সাউন্ড ওয়েভ, একটা হচ্ছে অডিওবেল সাউন্ড ওয়েভ, আর 2 নম্বর হচ্ছে ইনফ্রাসনিক ওয়েভ, আর 3 নম্বর হচ্ছে আলট্রাসনিক ওয়েভ, ঠিক আছে। এই তিনটে সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা জেনে নেই অডিওবেল আর সাউন্ড ওয়েভ। তো এটা কি দেখাও, দ্য লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ হুইচ লাই ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ 20 হার্জ টু 20,000 হার্জ, ঠিক আছে, মানে 20 থেকে 20,000 হার্জ, অর্থাৎ 20 থেকে 20K, তাই তো। এটাকে আমরা বলে থাকি অডিওবেল অর সাউন্ড ওয়েভ, ঠিক আছে। দেখো দিস ওয়েভ আর সেন্সিটিভ টু হিউম্যান ইয়ার, আমাদের মানব যে কান সেটা শুধু এই 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্কের শব্দই শুনতে পায়, ঠিক আছে, 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্কের শুনতে পায়, এর বেশি বা কম কম্পাঙ্কের শব্দ আমাদের মানব কান শুনতে পায় না, ঠিক আছে। দিস আর জেনারেটেড বাই দ্য ভাইব্রেটিং বডিজ সাচ অ্যাজ টার্নিং ফর্ক, ভোকাল কর্ড, ঠিক আছে। তো এগুলো আমাদের উৎপত্তি কোথা থেকে হয়, শব্দ, তো ফ্রেন্ডস শব্দ উৎপত্তি হয় সাধারণত টার্নিং ফর্ক, যেমন ঠিক এরকম, তারপর আমাদের ভোকাল কর্ড, আমাদের গলার মধ্যে যে ভোকাল কর্ড থাকে, ঠিক আছে, সেখান থেকে সাধারণত শব্দ উৎপত্তি হয়। ঠিক লাইন্সের কাছে ভোকাল কর্ড থাকে, তোমরা দেখে নিতে পারো বায়োলজির ভোকাল কর্ড, ওখান থেকে আমাদের গলার শব্দ উৎপত্তি হয়, ঠিক আছে। তো এগুলোই আমরা শুনতে পাই। তো ফ্রেন্ডস মনে রাখবে আমরা শুনতে পাই 20 থেকে 20,000 হার্জ অবধি শব্দ, ঠিক আছে। তো এই 20 থেকে 20,000 হার্জের শব্দের যদি এর থেকে যদি কম হার্জের শব্দ হয়, ঠিক আছে, যদি এর থেকে যদি কম হয় তাকে আমরা বলবো ইনফ্রাসনিক ওয়েভ, আর যদি এর থেকে যদি বেশি হয়, ঠিক আছে, মানে 20,000 হার্জের থেকে যদি বেশি হয় তাকে আমরা বলবো আলট্রাসনিক ওয়েভ। তো এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো ফ্রেন্ডস দেখে নাও ইনফ্রাসনিক ওয়েভ আর আলট্রাসনিক ওয়েভ। দেখো দ্য লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ হ্যাভিং ফ্রিকোয়েন্সি লেস দ্যান 20 হার্জ, 20,000 মানে 20 হার্জের থেকে কম, তাকে আমরা বলি ইনফ্রাসনিক ওয়েভ। ইনফ্রাসনিককে ওয়েভকে বলা হয়, বাংলায় বলা হয় শব্দ তরঙ্গ, শব্দ তর, আর আলট্রাসনিককে ওয়েভ বলা হয় শব্দ তর, মানে তয় তর, ঠিক আছে, বাংলায় এই দুটোই ডিফারেন্স, তয় আর একটা হচ্ছে তর, শব্দ তর আর একটা শব্দ তর, ঠিক আছে। তো ইনফ্রাসনিক ওয়েভ হচ্ছে যেখানে 20 হার্জের থেকে কম হয় সেটাকে বলি ইনফ্রাসনিক ওয়েভ। দেখো এটা কী করে তৈরি হয় এই ওয়েভটা, বলছে দিস ওয়েভস আর প্রডিউসড বাই সোর্স অফ বিগার সাইজ, মানে খুব বড় বড় যাদের সাইজ, যেমন ধরুন ভূমিকম্প হলো, ঠিক আছে, ভলকানিক ইরপশন, ওশিয়ান ওয়েভ অ্যান্ড এলিফেন্ট আর হুয়েলস, হুয়েলস মানে নীলতিমি, নীলতিমি থেকে সাধারণত ইনফ্রাসনিক ওয়েভ ওয়েভ পাওয়া যায়, মানে খুব বড় আকারের খুব সাইজের বড় বস্তু থেকে ইনফ্রাসনিক ওয়েভ উৎপন্ন করতে পারে, যাদের ইনফ্রাসনিক ওয়েভ হচ্ছে 20 হার্জের থেকে কম, ঠিক আছে, 20 হার্জের থেকে কম। এবার দেখো আলট্রাসনিক ওয়েভ নিয়ে আমরা পড়ব। আলট্রাসনিক ওয়েভটা কি, আলট্রাসনিক ওয়েভ হচ্ছে দ্য লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভস হ্যাভিং ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন 20,000, ঠিক আছে, হার্জ আর কল্ড আলট্রাসনিক ওয়েভস, মানে 20,000 হার্জের থেকে বেশি, মানে গ্রেটার দেন 20,000, ঠিক আছে, 20,000 গ্রেটার দেন 20K, এই ধরনের শব্দকে আমরা বলে থাকি আলট্রাসনিক ওয়েভস। দেখো হিউম্যান ইয়ার ক্যান নট ডিটেক্ট দিস ওয়েভস, আমাদের মানব কান এগুলো শুনতে পায় না, কিন্তু এই ধরনের শব্দ যদি তোমরা শুনতে চাও তার জন্য বিশেষ ধরনের রিসিভার মানে যন্ত্র ব্যবহার করা দরকার আমাদের কানের জন্য শুনতে চাইলে। বাট সার্টেইন ক্রিয়েচার্স, কিন্তু কিছু কিছু প্রাণী, যেমন দেখো ডগ, ক্যাট, বাঁদর, ঠিক আছে, মসকুইটো ক্যান ডিটেক্ট দিস ওয়েভস। তো এখানে ফ্রেন্ডস মনে রাখবে যে বাঁদর বা ব্যাট শুধুমাত্র শুনতেই পায় না, যে শুনতে পাচ্ছে এমন নয়, বাঁদর কিন্তু এই শব্দ উৎপন্ন করতেও পারে। ব্যাটস কী করে, ব্যাটস নট অনলি ডিটেক্ট বাট অলসো
প্রডিউস আল্ট্রাসনিক, সে উৎপন্ন করতেও পারে। তোমরা ভেবে অবাক হয়ে যাবে যে বাঁদর, ঠিক আছে, বাঁদর প্রায় 1,00,000 অবধি 1,00,000 হার্জ অবধি 1,00,000 হার্জ অবধি আল্ট্রাসনিক ওয়েভ সে উৎপন্ন করতে পারে বাঁদর, ঠিক আছে। তো বাঁদর কী করে, বাঁদর যে সামনে কোনো একটা কিছু আছে সে আল্ট্রাসনিক ওয়েভ ছুড়ে দেয়, সে বস্তুর ধাক্কা লেগে চলে আসে, ঠিক আছে। তো বুঝতে পারে যে বস্তুর এখান থেকে কত দূরে আসছে, বাঁদর বুঝতে পারে, ঠিক আছে। ধরুন আগে তো ছিল না যে মায়ের গর্ভে কোনো একটি সন্তান আছে কি আছে সেটা দেখা যায় আল্ট্রাসনিক ওয়েভের মাধ্যমে, ঠিক আছে। সেখানে আল্ট্রাসনিক ওয়েভ পাঠিয়ে সেটা ফিরে আসে এবং সেখানে থেকে বোঝা যায় যে মায়ের গর্ভে কী সন্তান আছে, এরকম, ঠিক আছে। দেখো আল্ট্রাসনিক ওয়েভস ক্যান বি প্রডিউসড বাই গ্যালটনস হুইসেল অর হার্টম্যানস জেনারেটর or by the high frequency vibration of a quartz crystal under a alternating current field, ঠিক আছে। তো ফ্রেন্ডস তোমরা এখান থেকে শুধু মনে রাখবে যদি কোনো একটা কোয়ার্টজ ক্রিস্টালের মধ্যে যদি আমরা অল্টারনেটিং কারেন্ট ইলেকট্রিক কারেন্ট ফিল্ডের মধ্যে প্রবেশ করাই, ঠিক আছে, তো সেই এফেক্টটাকে বলা হয়, ঠিক আছে, পিয়েজো ইলেকট্রিক এফেক্ট। তো এগুলো হাই লেভেল আসে, তোমাদের সাধারণ এগুলো আসে না। তো পিয়েজো হাই ইলেকট্রিক এফেক্ট এটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে। দেখো অর বাই দ্য ভাইব্রেশন অফ এ ফেরোম্যাগনেটিক রড। ফেরোম্যাগনেটিক রড মানে হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে আয়স্চম্বক পদার্থ বাংলায় যাকে বলা হয়, ঠিক আছে। মানে খুব আকর্ষণ ক্ষমতা যেসব চৌম্বকের খুব বেশি তাকে বলা হয় ফেরোম্যাগনেটিক রড আন্ডার অ্যান অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তো এটাকে বলা হয় ম্যাগনেটোফরিকশন, ঠিক আছে, ম্যাগনেটোরিকশন। তো ফ্রেন্ডস চলে আসবো। তো এরপরে আমরা দেখো অ্যাপ্লিকেশন অফ আল্ট্রাসনিক ওয়েভ, অর্থাৎ আমাদের আল্ট্রাসনিক ওয়েভ কী কী কাজে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া খুব ইম্পর্টেন্ট, আল্ট্রাসনিক ওয়েভ কী করে, ফর সেন্ডিং সিগনাল। আল্ট্রাসনিক ওয়েভের মাধ্যমে সিগনাল প্রেরণ করা হয়। তো প্রথমেই বললাম বাঁদর কী করে, সে অ্যাকচুয়ালি সিগনালই তো প্রেরণ করে না, এরকম আল্ট্রাসনিক ওয়েভের মাধ্যমে বিভিন্ন সিগনাল প্রেরণ করা হয়, ঠিক আছে। ফর মেজারিং ডেপথ অফ সি, সমুদ্রের গভীরতা মাপা হয় আল্ট্রাসনিক ওয়েভের মাধ্যমে। তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে যে সোনার, ঠিক আছে, সোনার, ঠিক আছে, সোনার অনেক সময় পরীক্ষা আছে সোনারের পুরো নাম কি, তো সাউন্ড নেভিগেশন অ্যান্ড, তো ফ্রেন্ডস সোনার যেটা হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং, এটা কী হয়, এটা সাধারণত জলের তলায় কোনো বস্তু কোন দিকে চলছে, কতটা গভীরে আছে, এগুলো সব জানা যায়, ঠিক আছে, সোনারের সাহায্যে। এটা মনে রাখতে পারো তোমরা। তো এবার দেখো ফর ক্লিনিং ক্লোথস, এরোপ্লেনস অ্যান্ড মেশিনারি পার্টস অফ ক্লকস, ঠিক আছে। দেখো এখানে বলছে মানে কাপড় পরিষ্কার করতে এবং মেশিনারি, ঠিক আছে, মেশিনারি পার্টস বিভিন্ন ছোটো ছোটো পার্ট, মনে করো ঘড়ির যে কুলকের যে ছোটো ছোটো পার্টগুলো সেগুলো কী করা হয়, একটা তরলের মধ্যে ডোবানো হয়, খুব ছোটো ছোটো পার্ট, এবং এই তরলের মধ্যে আল্ট্রাসনিক ওয়েভটা প্রবেশ করানো হয়, আল্ট্রাসনিক ওয়েভ, এবং সেই ওয়েভ কী করে এই যে ছোটো ছোটো ময়লা সেগুলো সব ঝাঁকিয়ে পরিষ্কার করে দেয়, ঠিক আছে, মানে ওয়েভের মাধ্যমে সেটা পরিষ্কার করানো হয় মেশিনারি পার্টগুলোকে। ফর রিমুভিং ল্যাম্প সুট ফ্রম দ্য কেমিস্ট্রি ফ্যাক্টরিজ, এবং যেখানে, ঠিক আছে, তো এখানে কি দেখো ফর রিমুভিং ল্যাম্প সুট ফ্রম দ্য চিমনি অফ ফ্যাক্টরিজ, ঠিক আছে, এখানে যে কেমিস্ট্রির মধ্যে যে ল্যাম্প সুট সেটাকে রিমুভ করার কাজে লাগে, এবং ইন স্টেরিলাইজিং অফ এ লিকুইড, স্টেরিলাইজিং মানে হচ্ছে তোমার জীবাণুমুক্ত করা, ঠিক আছে, কোনো লিকুইডকে জীবাণুমুক্ত করতে, এবং ইন আলট্রাসোনোগ্রাফি, এবং আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা হয় আলট্রাসনিক ওয়েভ, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার দেখো স্পিড অফ সাউন্ড আছে, এরপরে স্পিড অফ সাউন্ড, ঠিক আছে। তো স্পিড অফ সাউন্ড প্রথমে বলে দিই, দেখো যে স্পিড অফ সাউন্ড ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মিডিয়াম, মানে শব্দের গতিবেগ এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে, এক একটা মিডিয়ামের জন্য এক এক রকম। ইন এ মিডিয়াম দ্য স্পিড অফ সাউন্ড বেসিক্যালি ডিপেন্ডস আপন ইলাস্টিসিটি অ্যান্ড ডেনসিটি মিডিয়াম, ইলাস্টিসিটি এবং ডেনসিটির উপর নির্ভর করে, ঠিক আছে, বেসিক্যালি শব্দের বেগ ইলাস্টিসিটি এবং ডেনসিটির উপর নির্ভর করে। তো তোমাদের ডান দিকে একটি ছকে দেখানো হয়েছে যে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ কত, ঠিক আছে। তো এখান থেকে ফ্রেন্ডস যেটা সব থেকে তোমাদের যে কটা ভালোভাবে মনে রাখা দরকার, যে 0°C উন্নতি শব্দের বেগ আমরা সকলেই জানি 332 মিটার পার সেকেন্ড, এবং 20°C উন্নতি হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। জলে শব্দের বেগ হচ্ছে 1482 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে তোমার আয়রনের শব্দের বেগ হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ঠিক আছে। তো এখান থেকে মনে রাখবে যে সলিডে হচ্ছে সব থেকে বেশি হয়, মানে কোনো পদার্থ যত বেশি
সলিড, মানে যত বেশি তার ঘনত্ব বাড়বে তার বেগ তত বেশি হবে, এবং ঘনত্ব কমলে তার বেগ তত কম হবে। ঠিক আছে, এটা শুধু সলিড আর লিকুইডের ক্ষেত্রে, সলিড আর লিকুইডের ক্ষেত্রে, সলিড আর লিকুইডের ক্ষেত্রে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে উল্টো। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে তোমার যদি ঘনত্ব কমে, ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে যদি ঘনত্ব কমে মানে ডেনসিটি যদি কমে তাহলে বেগ বাড়বে গ্যাসের ক্ষেত্রে এটা, এবং যদি ঘনত্ব যদি বাড়ে তাহলে বেগ কমবে গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, তো ফ্রেন্ডস সেখান থেকে তোমরা যেটা বেসিক্যালি মেনলি মনে রাখবে সেটা হচ্ছে এয়ারের এগুলো জানা আছে। তারপর তোমরা মার্কারিতে বেগ জানবে শব্দের, ঠিক আছে। তারপর আয়রনের ওয়াটারের, ঠিক আছে, তো এগুলো ওই ফ্রেন্ডস খুব আসে বারে বারে পরীক্ষায়। তো ফ্রেন্ডস এবার দেখো, স্পিড অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন সলিড অ্যান্ড মিনিমাম ইন গ্যাসেস। শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় কোথায়? শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় সলিডের ক্ষেত্রে। যেমন এখানে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম কত দেওয়া আছে? 6420, কিন্তু অ্যালুমিনিয়াম থেকে আমরা জানি সব থেকে কঠিন পদার্থ কি? হীরা বা ডায়মন্ডের ক্ষেত্রে শব্দের বেগ আরও বেশি। ডায়মন্ডের ক্ষেত্রে তোমার প্রায় 12,000 ধরা হয়, 12,000 মিটার পার সেকেন্ড ধরা হয় ডায়মন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, শব্দের বেগ। তো এবার দেখো, হোয়েন সাউন্ডস এন্টার ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম, ইটস স্পিড অ্যান্ড ওয়েভলেন্থ চেঞ্জ বাট ফ্রিকোয়েন্সি রিমেন্স আনচেঞ্জড। ফ্রেন্ডস এটা খুব ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্সি রিমেন্স আনচেঞ্জড। যখন শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে প্রবেশ করে তখন ওয়েভলেন্থ চেঞ্জ হতে পারে, কিন্তু ভেলোসিটি চেঞ্জ হতে পারে, ভেলোসিটি আর ওয়েভলেন্থ চেঞ্জ হতে পারে। ঠিক আছে, কিন্তু যে ফ্রিকোয়েন্সি, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি বা এফ দ্বারা প্রকাশ করি, এটা কখনোই চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি সবসময় আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, তো এবার দেখো, স্পিড অফ সাউন্ড ইন এ গ্যাস গিভেন অ্যাজ ভি ইকুয়াল টু রুট ওভার অফ গামা পি বাই রো। ঠিক আছে, ভি ইকুয়াল টু রুট ওভার অফ গামা পি বাই রো। তো এখানে গামা পি হচ্ছে সিপি বাই সিভির একটা রেশিও। সিপিটা কি? সিপিটা হচ্ছে তো ফ্রেন্ডস গামা বললাম, সিপি আর সিভির হচ্ছে রেশিও। ঠিক আছে, সিপি মানে হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এটা হচ্ছে যখন মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, যখন চাপটা স্থির থাকে। আর সিবিটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এখানে কি হয়? ভলিউমটা স্থির থাকে। তো সিপিটা যদি বলতে চাই যে সিপি হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, তো এটা হচ্ছে যে চাপ স্থির রেখে 1 মোল পদার্থের উষ্ণতা, যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই, তো যে পরিমাণ তাপ প্রয়োগ করি সেটাকে আমরা বলি 1 সিপি। ঠিক আছে, এটাই হচ্ছে, এভাবে সিপি পরিমাপ করা হয়। তো এবার দেখো, এখান থেকে তোমাদের বোঝা গেল যে ভেলোসিটি ভি ইকুয়াল টু, গ্যাসের ক্ষেত্রে ভেলোসিটি ভি ইকুয়াল টু রুট ওভার অফ গামা পি বাই রো। ঠিক আছে, গামা পি বাই রো, তার মানে এখানে রো হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, ওই মাধ্যমের ঘনত্ব, রোটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব। তো ফ্রেন্ডস এবার দেখো, ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। ইন কেস অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, ডেন্সিটি অফ অক্সিজেন ইজ 16 টাইমস অফ দ্যাট হাইড্রোজেন। ঠিক আছে, মনে করো হাইড্রোজেনের ঘনত্ব যদি 1 হয়, সেই জায়গায় অক্সিজেনের ঘনত্ব কত হচ্ছে? 16। ঠিক আছে, বলছে অ্যাজ এ রেজাল্ট ভেলোসিটি অফ সাউন্ড ইন হাইড্রোজেন 4 টাইমস দ্যাট ইন অক্সিজেন, আদার প্যারামিটার অ্যাট সেম। তাহলে এখানে যদি মনে করো হাইড্রোজেনের যদি 1 হয়, হাইড্রোজেনের ঘনত্ব যদি 1 হয় এবং অক্সিজেনের যদি ওর থেকে 16 গুণ বেশি ঘনত্ব হয়, তাহলে কি বলছে যে হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেনের যে বেগ, শব্দের যে হাইড্রোজেনের বেগ, সেটা অক্সিজেনের থেকে কত? 4 গুণ বেশি হবে। কিসের জন্য 4 গুণ হচ্ছে? দেখো, আমরা জানি ভি ইকুয়াল টু রুট ওভার অফ গামা পি বাই রো। ঠিক আছে, অর্থাৎ এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি 1 ধরা হয়, এখানে অক্সিজেনের মান কত? 16, অক্সিজেনের 16 গুণ। ঠিক আছে, এখানে যদি আমি রো এর মান যদি 16 বসিয়ে দিই, তাহলে কত হবে? দেখো, নিচে যত বাড়ছে ভেলোসিটি তত কমবে, তো নিচেরটা বাড়া মানে ওপরেরটা কমবে। তাই এখানে অক্সিজেনের মান যদি 16 বসিয়ে দিই, তো 16 এখানে বর্গমূল কত? 4। সুতরাং 4 গুণ কী হয়ে যাবে? কমে যাবে, অক্সিজেনের 4 গুণ কমে যাবে। কার তুলনায়? হাইড্রোজেনের তুলনায়। হাইড্রোজেনের 1 থাকছে, এখানে যদি 1 বসিয়ে দিই আর এখানে 4,
16 বসালে, ঠিক আছে, সুতরাং এখানে 4 গুণ কমে যাচ্ছে অক্সিজেনের হাইড্রোজেনের তুলনায়, এটাই বলা হয়েছে। তো এবার দেখো এফেক্ট অফ প্রেসার অন স্পিড অফ সাউন্ড। এফেক্ট অফ প্রেসার মানে গ্যাসের চাপের ওপর কীভাবে কিছু নির্ভর করে নাকি সেটা আমরা বুঝবো যে শব্দ। তো উত্তর হচ্ছে না। দ্য স্পিড অফ সাউন্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, অর্থাৎ এটা প্রেশারের ওপর নির্ভর করে না। দ্যাট ইজ স্পিড রিমেইনস আনচেঞ্জড বাই দ্য ইনক্রিজ অর ডিক্রিজ প্রেশার। ঠিক আছে, যে চাপ কমলো কি বাড়লো, ঠিক আছে, সেটা দেখে কোনো মতলব নেই, এর সাথে সাউন্ডের কোনো রিলেশন নেই, এটা যে কোনো হতে পারে। ঠিক আছে, মনে করো একবার চাপে, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগ ছিল 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, চাপ আমি বাড়িয়ে 5 বার করে দিলাম, ঠিক আছে, 5 বার করে দিলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাও সেই 332 মিটার পার সেকেন্ডই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তো এবার দেখো এফেক্ট অফ টেম্পারেচার অন অফ সাউন্ড। ঠিক আছে, স্পিড অফ সাউন্ড। এবার টেম্পারেচারের উপর কীভাবে নির্ভর করে, আমরা যদি উষ্ণতা বাড়িয়ে দিই, ঠিক আছে, আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কিন্তু সাউন্ড যে ভেলোসিটি সেটা ইনক্রিজ করে যাবে, ঠিক আছে, স্পিড ইনক্রিজ করে যাবে। কীভাবে পরিবর্তন হয়, এটা সাধারণত পরিবর্তন হয় ভি প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি। ঠিক আছে, এভাবে পরিবর্তন হয়। তো এখানে দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে দ্য স্পিড অফ সাউন্ড ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার অফ দ্য মিডিয়াম। দি স্পিড অফ সাউন্ড ইন এয়ার ইনক্রিজ বাই 0.61 মিটার পার সেকেন্ড হোয়েন দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজ 1 ডিগ্রি সেলসিয়াস। মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, ঠিক আছে, শব্দের গতিবেগ কতটা বাড়বে, 0.61 মিটার পার সেকেন্ড বেড়ে যাবে। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সেটার গতিবেগ বাড়বে 0.61 মিটার পার সেকেন্ড। তো ফ্রেন্ডস এবার দেখো এফেক্ট অফ হিউমিডিটি অন স্পিড। ঠিক আছে, মানে আর্দ্রতার উপর কীভাবে নির্ভর করে, দেখো দ্য স্পিড অফ সাউন্ড ইজ মোর ইন হামিড এয়ার দ্যান ইন ড্রাই এয়ার বিকজ দ্য ডেন্সিটি অফ হামিড এয়ার ইজ লেস দ্যান দ্য ডেন্সিটি অফ ড্রাই এয়ার। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি ফ্রেন্ড যে আর্দ্র বায়ু হচ্ছে শুষ্ক বায়ুর থেকে হালকা। ঠিক আছে, অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু, যে বাষ্পতে জলীয় বাষ্প থাকবে তার ঘনত্ব কী হবে, ঘনত্ব কম হবে। বায়ুতে জলীয় বাষ্প থাকা মানে তার ঘনত্ব কমে যাওয়া। ঠিক আছে, আর আমরা জানি ভি ইকুয়াল টু রুট ওভার অফ গামা পি বাই রো। ঠিক আছে, এখানে ঘনত্ব যদি রো কমে যায় তাহলে এটা কী হবে, ভেলোসিটি ইনক্রিজ করে যাবে। এখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে রো তো কমে যাচ্ছে, জলীয় বাষ্প থাকা মানেই সেখানে ঘনত্ব কমে যায়। ঠিক আছে, তো ঘনত্ব যদি কমে যায় তাহলে ভেলোসিটি বেড়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে দেখো দ্য স্পিড অফ সাউন্ড ইজ মোর ইন হামিড এয়ার। ঠিক আছে, মানে ঘনত্ব কমে যাওয়া মানেই কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, স্পিড বেড়ে যাচ্ছে, মানে শুষ্ক বায়ু অপেক্ষা কী বায়ুতে, জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে শব্দের গতিবেগ বেশি। ঠিক আছে, তো ফ্রেন্ডস তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা জানি ধরো লোহার ঘনত্ব কিংবা ডায়মন্ডের ঘনত্ব অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি, তো এক্ষেত্রে কী হচ্ছে, তো এক্ষেত্রে শব্দের বেগ আরও বেশি কেন, লোহার ঘনত্ব বা ডায়মন্ডের ঘনত্ব তো অনেক বেশি, তো এর থেকে বেশি হচ্ছে কেন, এখানে যেহেতু কী হচ্ছে, ভেলোসিটিটা হচ্ছে গামার সাথে ডেনসিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, কিন্তু তার মানে এখানে যদি ঘনত্ব বেড়ে যাচ্ছে, এখানে যদি ঘনত্ব বাড়ছে তো ভেলোসিটি কমছে, কিন্তু আমরা দেখছি লোহা এবং ডায়মন্ডের ক্ষেত্রে ঘনত্ব তো অনেক বেশি, তাও বেগ বাড়ছে কেন। তো ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি যে সলিড আর লিকুইডের ক্ষেত্রে, ঠিক আছে, সলিড আর লিকুইডের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য নয়, এটা গ্যাসের ক্ষেত্রে, মানে দুটো কিন্তু আলাদা আলাদা মিডিয়াম। যেহেতু সলিড, লিকুইড আর গ্যাস তিনটি আলাদা আলাদা মিডিয়াম, আর এটা জানি মিডিয়ামের উপর নির্ভর করছে, এখানে শব্দের বেগটা মিডিয়ামের উপর নির্ভর করছে। ঠিক আছে, এখানে ডিপেন্ড করবে সাধারণত ইলাস্টিসিটির উপর, আমরা জানি যে শব্দের বেগটা ডিপেন্ড করছে ইলাস্টিসিটির উপর, আর একটা হচ্ছে ইলাস্টিসিটির উপর, আর একটা হচ্ছে ডেনসিটির উপর। ঠিক আছে, তো ফ্রেন্ডস এটা তোমরা যদি বিষয় আর যদি ডিটেলসে আলোচনা করতে যাও যে ধরো সলিডের ক্ষেত্রে তো ঘনত্ব অনেক বেশি, তো এক্ষেত্রে কিন্তু সূত্র আলাদা। ঠিক আছে, একটা হচ্ছে ভি ইকুয়াল টু রুট ওভার অফ ই বাই ডি হয় ইলাস্টিসিটি, এখানে ই হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে, এরকম হয় যেখানে ইলাস্টিসিটিটা অনেক বেশি হয় ডেনসিটির তুলনায়। ঠিক আছে, তো এই জন্যও বেশি হয় স্পিড অফ সলিড। ঠিক আছে, তো এই বিষয়ে তোমরা যদি ডিটেলসে জানতে চাও যেরকম কেন হচ্ছে, তাহলে তোমরা ক্লাস 11 ফিজিক্সের বইয়ে দেখতে পারো সাউন্ড চ্যাপ্টারে।
ঠিক আছে। তো এবার আমরা দেখো ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড ওয়েভ নিয়ে আলোচনা করবো। সাউন্ড ওয়েভস হ্যাভ দি ফলোয়িং থ্রি ক্যারেক্টারিস্টিক্স। তো দেখো প্রথমেই দেওয়া আছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটিকে বাংলায় বলা হয় তীব্রতা, শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা কাকে বলে দেখো, মনে করো এটা একটা এরিয়া, ঠিক আছে, একক ইউনিট এরিয়া নিলাম এবং এটা একটা সাউন্ড সোর্স নিলাম, এটা হচ্ছে একটা সাউন্ড সোর্স, এখান থেকে সাউন্ড আসছে, ঠিক আছে। তো এইভাবে সাউন্ড সোর্সটা গিয়ে ইউনিট এরিয়া দিয়ে পড়ছে, ইউনিট এরিয়ায় পড়ছে, মানে একক ক্ষেত্রফলের ওপর এই যে এটা একটা পাওয়ার তো আছে, ঠিক আছে, এটা পাওয়ার অ্যাকচুয়ালি এটা পাওয়ারে পড়ছে, ঠিক আছে, মানে এনার্জি যাচ্ছে, শব্দ এনার্জি হয়ে যাচ্ছে, ঠিক আছে, পার টাইম, ঠিক আছে, একটা এনার্জি যাচ্ছে, এনার্জি একটা নির্দিষ্ট সময়ের অন্তর যাচ্ছে, এনার্জি বাই টাইম বাই একটা ইউনিট এরিয়া বাই ক্ষেত্রফল, ঠিক আছে, এরকম বলতে পারো তোমরা। তো আমরা জানি যে শক্তির হারকে কী বলে বা কার্যের হারকে বলে ক্ষমতা, সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাব পাওয়ার বাই এরিয়া, ঠিক আছে। তো এটা পড়লে বুঝতে পারো, দেখো ইন্টেন্সিটি অফ সাউন্ড অ্যাট অ্যানি পয়েন্ট ইন স্পেস is defined as the amount of energy passing normally per unit or held around that point per unit time, ঠিক আছে, পার ইউনিট টাইম ফ্রেন্ডস, এখানে কি এনার্জি পাস হচ্ছে, এনার্জি পাস হচ্ছে পার ইউনিট টাইমে, এনার্জি পাস হচ্ছে পার ইউনিট টাইমে। তো এটা মানেই তো পাওয়ার একটা কার উপর দিয়ে, একক ক্ষেত্রফলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমরা জানি পাওয়ার একক হচ্ছে ওয়াট আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাই সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাবো ইন্টেন্সিটির একক কি, ইন্টেন্সিটির একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, এটা মনে রাখবে। তো এবার দেখো ইন্টেন্সিটি অফ সাউন্ড অ্যাট এ পয়েন্ট ইজ, এবার একটা বিন্দুতে ইন্টেন্সিটি, সাউন্ডের ইন্টেন্সিটি বা প্রাবল্য কি দেখো, ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স অফ পয়েন্ট ফ্রম দ্য সোর্স। এটা মনে করো একটা সাউন্ডের সোর্স, এখান থেকে সাউন্ড যাচ্ছে আর এখানে কোনো একটা অবজেক্ট রাখা আছে, এখানে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে। তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি আর হয়ে থাকে তো সেক্ষেত্রে কী হবে দেখো, ইনভার্সলি প্রপোর্শনাল হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ইন্টেন্সিটিটা কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে সাউন্ডের যে ডিস্টেন্স তার সাথে, ঠিক এভাবে হবে, ঠিক আছে ফ্রেন্ডস। এবার দেখো ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ অ্যাম্পলিটিউড ভাইব্রেশন স্কোয়ার অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডেন্সিটি অফ মিডিয়াম, ঠিক আছে। আর এবং ডিরেক্টলি প্রপোর্শনাল, ইন্টেন্সিটিটা ডিরেক্টলি প্রপোর্শনাল কার কার সাথে হচ্ছে দেখো, অ্যাম্পলিটিউড অফ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশনের সাথে অ্যাম্পলিটিউড হবে, ঠিক আছে, এভাবে হচ্ছে প্রপোর্শনাল, স্কোয়ার অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডেন্সিটি, ঠিক আছে, এগুলো। তুমি দেখো দিস গিভস I1 বাই I2 ইকুয়াল টু A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার, হোয়ার I1 অ্যান্ড I2 হচ্ছে ইন্টেন্সিটি অফ টু ওয়েভস অফ অ্যাম্পলিটিউডস, এখানে A1 অ্যান্ড A2 রেসপেক্টিভলি ডিউ টু ইন্টেন্সিটি এ সাউন্ড অ্যাপিয়ার্স লাউড অর ফেইন্ট। তো ফ্রেন্ডস মনে রাখবে যে সাউন্ড হচ্ছে, ঠিক আছে, সাউন্ডের কোনো সাউন্ড, লাউডনেস মানে হচ্ছে শব্দের যে তীব্র আওয়াজ, ঠিক আছে, সেটা হচ্ছে লাউড, আর ফেইন্ট মানে হচ্ছে দুর্বল সাউন্ড বা ক্ষীণ আওয়াজ, সেটা কিসের জন্য হয়, সেটা পুরোটাই ইন্টেন্সিটির উপর নির্ভর করে। কোনো সাউন্ড লাউডনেস হবে না ফেইন্ট হবে, ঠিক আছে, কোনো সাউন্ড লাউডনেস হবে না ফেইন্ট হবে, সেটা নির্ভর করে ইন্টেন্সিটির ওপর, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে, দেখে নেবে। তো মনে রাখবে ফ্রেন্ড, ইউনিট অফ লাউডনেস, লাউডনেসের ইউনিট হচ্ছে বেল, লাউডনেসের ইউনিটের নাম হচ্ছে বেল। আর একটা কী হচ্ছে দেখো, এ পার্টিকেল ইউনিট লাউডনেস ইজ ডেসিবেল হুইচ ইজ ইকুয়াল টু 1/10th বেল। আর একটা হচ্ছে ডেসিবেল, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইউনিট হচ্ছে ডেসিবেল, আমাদের শব্দ সাধারণত প্র্যাকটিক্যাল ইউনিটে মাপি, ডেসিবেল ইউনিটে মেপে থাকি, ঠিক আছে। তো ডেসিবেল হচ্ছে 1/10th বেল, 1/10th বেল ইকুয়াল টু 1 ডেসিবেল, 1 ডেসিবেল মানে হচ্ছে 1/10th বেল, এটা মনে রাখবে। আমাদের মানব যে কান, আমাদের হিউম্যান কানের জন্য, ইয়ারের জন্য স্ট্যান্ডার্ড ডেসিবেল ধরা হয় 60 ডেসিবেল, স্ট্যান্ডার্ড ধরা হয় 60 ডেসিবেল, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে। তো ফ্রেন্ডস আমি যেগুলো বললাম সেগুলো সব এখানে লেখা আছে, ঠিক আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এছাড়া মনে রাখবে অ্যানাদার ইউনিট অফ লাউডনেস ইজ ফোন, ঠিক আছে। এছাড়াও হচ্ছে ফোন হচ্ছে কিসের একক, ফোন হচ্ছে একটা লাউডনেসের একক হচ্ছে ফোন, এছাড়াও আরেকটা একক, ঠিক আছে। এবার পড়বো আমরা পিচ নিয়ে। তো পিচ মানে কি, পিচ মানে হচ্ছে তীক্ষ্ণতা, কোনো শব্দের তীক্ষ্ণতাকে বলা হয় পিচ। তো পিচ মানে হচ্ছে তীক্ষ্ণতা, ঠিক আছে, মানে কোনো শব্দ কতটা মোটা বা কতটা পাতলা সেটা বোঝায় পিচ শব্দের। তোমরা বুঝতে পারবে যে মেয়েদের ক্ষেত্রে কি হয়, মেয়েদের ক্ষেত্রে শব্দের দেখবে কণ্ঠস্বর কী হয়, খুব পাতলা হয়, ঠিক আছে, এবং পুরুষদের ক্ষেত্রে
কণ্ঠস্বরটা খুব মোটা এবং ভারী হয়। তো এগুলো কিসের জন্য হচ্ছে? এগুলো পিচ হচ্ছে, অ্যাকচুয়ালি পিচ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করছে, ঠিক আছে। একটা হচ্ছে উচ্চ কম্পাঙ্কের, মেয়েদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি থাকে শব্দের, সেই জন্য কী হয় তাদের, মেয়েদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়, সেই জন্য তাদের কণ্ঠস্বর কী হয়, মসৃণ হয় এবং মানে কণ্ঠস্বর কী হয়, খুব সুন্দর পাতলা কণ্ঠস্বর হয়, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে তোমাদের যদি ফোন আসলো, হঠাৎ কোনো আননোন নাম্বার থেকে ফোন আসলো এবং সেটা তুমি ভয়েস শুনেই বলে দিতে পারবে এটা ছেলে না মেয়ে, ঠিক আছে। তো এগুলো কেন? মেয়েদের হচ্ছে যে কণ্ঠস্বর সেটা খুব পাতলা হয়, মানে শ্রীল হয়, ঠিক আছে, শার্প হয়। আর ছেলেদের ক্ষেত্রে সেটা কী হয়, একটু মোটা হয়, ঠিক আছে, কণ্ঠস্বর। তো দেখো পিচ সম্পর্কে মানে তীক্ষ্ণতা, দেখো পিচ ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড হুইচ ডিস্টিংগুইশ এ শার্প সাউন্ড, দেখো এ শার্প অর শ্রিল, ঠিক আছে, সাউন্ড ফ্রম এ গ্রেভ অর ডাল অর ফ্ল্যাট সাউন্ড, ঠিক আছে। পিচের কাজই হচ্ছে একটা শার্প সাউন্ড আর শ্রিল সাউন্ড এবং গ্রেভ সাউন্ড আর মানে ফ্ল্যাট সাউন্ড যাকে বলে থাকি সেগুলো বোঝা যায় পিচের সাহায্যে। দেখো পিচ ডিপেন্ডস আপন ফ্রিকোয়েন্সি, পিচ কার উপর নির্ভর করে? ফ্রিকোয়েন্সির ওপর। হায়ার দ্য ফ্রিকোয়েন্সি হায়ার উইল বি দ্য পিচ অ্যান্ড শ্রিলার, ঠিক আছে, উইল বি সাউন্ড। তাহলে সাউন্ডটা কী হবে? যদি হায়ার ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি প্রথমে বলেছি ফ্রিকোয়েন্সি যদি খুব বেশি থাকে, ফ্রিকোয়েন্সি হাই থাকে, তাহলে সেই সাউন্ডটা কী হবে? খুব মানে পাতলা হবে এবং সেখানে শ্রিল হবে সাউন্ডটা। আর যদি ফ্রিকোয়েন্সি কম থাকে, আমাদের ছেলেদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কম হয়, লোয়ার দ্য ফ্রিকোয়েন্সি লোয়ার উইল বি দ্য পিচ অ্যান্ড গ্রেভ উইল বি দ্য সাউন্ড, এবং সাউন্ডটা আমাদের ছেলেদের কী হয়? মোটা হয়। যেমন তোমরা যে সিংহের গর্জন, বাঘের গর্জন, এগুলো কি? এগুলো হচ্ছে গ্রেভ সাউন্ড, খুব মোটা সাউন্ড। কিন্তু যদি যে মাছি হয় আমাদের রাতে, মশা মাছি, এদের সাউন্ড কী হয়? খুব দেখবে শ্রিল হয়, মানে ঠিক আছে, কারণ এদের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়ে যায়। তো ফ্রেন্ডস এবার আমরা পরে কোয়ালিটি নিয়ে আলোচনা করব। কোয়ালিটি বলতে কী বুঝবো, ঠিক আছে। কোয়ালিটিকে টিম্বারও বলা হয়, টিম্বারও বলা হয়। দেখো কোয়ালিটি মানে হচ্ছে যে ভিন্ন ভিন্ন সোর্স থেকে, ঠিক আছে, মনে করি একটা সোর্স, এখানে মনে করো তবলা বাজছে, এখানে ঢোল বাজছে, ঠিক আছে, এই ভিন্ন ভিন্ন সোর্স থেকে যে শব্দ আসছে সেই শব্দকে আমরা কীভাবে বুঝবো, মানে কোনটা ভালো কোনটা কেমন, কোন শব্দের কোয়ালিটি কেমন, ঠিক আছে। আমরা মনে হেডফোন কিনতে গেলেও যেমন বলে থাকি, আমরা আগে চেক করে নিই কানে দিয়ে, ঠিক আছে, যে শব্দের কোয়ালিটিটা কেমন হচ্ছে আগে দেখে নিই, যে কোয়ালিটি কেমন হবে শব্দের, ভালো হবে না খারাপ হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কোয়ালিটি। দেখো কোয়ালিটি ইজ দি ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড হুইচ এনাবেলস টু ডিস্টিংগুইশ বিটুইন সাউন্ড প্রডিউসড বাই টু সোর্সেস। দেখো ডিস্টিংগুইশ কী করছে, মানে পার্থক্য নির্দেশ করছে টু সোর্সেস হ্যাভিং দ্য সেম ইন্টেন্সিটি অ্যান্ড পিচ, যাদের ইন্টেন্সিটি সেম থাকছে, পিচও সেম থাকছে। দ্য কোয়ালিটি ডিপেন্ডস আপন নাম্বার, ফ্রিকোয়েন্সি অ্যান্ড রিলেটিভ ইন্টেন্সিটি অফ ওভারটোনস, ঠিক আছে। তো এটাই হচ্ছে কোয়ালিটি। তো এবার আমরা নেক্সট ইকো সম্পর্কে আলোচনা করব। তো ফ্রেন্ডস এবার আমরা ইকো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ইকো ব্যাপারটা কি? তোমরা নিশ্চয়ই ভূগোলে পড়ে থাকবে যে গোল গম্বুজ কোথায় অবস্থিত, গোল গম্বুজ, ঠিক আছে, গোল গম্বুজ। তোমরা নিশ্চয়ই পড়েছো ভূগোলে যে গোল গম্বুজ কোথায় অবস্থিত। তো গোল গম্বুজ হচ্ছে বিজয়পুরের কর্ণাটকে অবস্থিত, তাই তো, বিজয়পুরের কর্ণাটকে অবস্থিত। তো গোল গম্বুজ কী হয়? গোল গম্বুজে তোমরা যদি খুব আস্তেও সাউন্ড করো, সেই সাউন্ডটা কী হবে? অনেক মানে জোরে শোনা যায়, ঠিক আছে, গোল গম্বুজে, এবং সেই সাউন্ডটা রিফ্লেক্ট করে, ঠিক আছে, মানে ঘুরে আসে খুব জোরে, তোমার কানেই সেটা শুনতে পাই। এখানে অনেক কবার বারে বারে ইকো হয়, বারে বারে প্রতিধ্বনি হয় গোল গম্বুজে, ঠিক আছে। তো তোমরা যদি গোল গম্বুজে না দেখে থাকো, তোমরা ভিডিও দেখে নিতে পারো, গোল গম্বুজ সম্পর্কে সার্চ করে ভিডিও দেখে নিতে পারো, ঠিক আছে, যেটা বিজয়পুরে অবস্থিত কর্ণাটকের গোল গম্বুজে। তো এখানে ইকোর জন্যই বিখ্যাত, ঠিক আছে। ওটা হচ্ছে মানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গম্বুজও বলতে পারো গোল গম্বুজকে। তো ওখানে যেটা হয় শুধু ইকো হয় এবং খুব আস্তে করে সাউন্ড করলে সেটা অনেক জোরে শোনা যায়, ঠিক আছে। তো ফ্রেন্ডস ইকো মানে হচ্ছে যে আমি এখান থেকে একটা সাউন্ড সোর্স আছে, ঠিক আছে, এখান থেকে একটা সাউন্ড হলো, সেই সাউন্ডটা গিয়ে কোনো জায়গায় একটা ধাক্কা লাগলো, ধাক্কা লেগে আবার যে ফিরে আসলো, ঠিক আছে। তো এই যে গিয়ে আবার ফিরে আসা, এটাকেই বলা হয় ইকো। মানে আমি একটা কথা বললাম, সেই কথাটাই আবার আমি পুনরায় শুনতে পাচ্ছি, তো এটাই হচ্ছে ইকো। তোমরা যদি মাঝে যদি একটা ফাঁকা বড় হল ঘরে গিয়ে যদি তুমি চিৎকার করো কিংবা কথা বলো, ঠিক আছে, দেখবে সেইটা বারে বারে কয়েকবার প্রতিধ্বনি হয়ে যাচ্ছে, তো এটাই হচ্ছে ইকো, ঠিক আছে। তো ফ্রেন্ডস ইকো বলার আগে মনে রাখবে যে আমাদের কানে কী হয়, যে কোনো আমাদের মস্তিষ্কে যে কোনো শব্দের রেস থাকে 1/10 সেকেন্ড, ঠিক আছে, মানে এটা আমাদের শব্দে থাকে। মানে আমরা ধরো একটা শব্দ শুনলাম, ঠিক আছে, আমরা একটা শব্দ শুনলাম,
আবার একটা শব্দ আসলো, সেই শব্দটা যদি আমরা বুঝতে চাই তো এই শব্দ দুটির মধ্যে ডিফারেন্স থাকা দরকার 1/10 সেকেন্ড। এই শব্দটির মধ্যে ডিফারেন্স থাকা আমরা দরকার, ঠিক আছে। তো ফ্রেন্ডস, পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে যে আমাদের ইকো শুনতে, ঠিক আছে, ইকো শুনতে ন্যূনতম কত দূরত্ব দরকার। মানে এখানে মনে করো একটা মাউন্টেন বা পাহাড় আছে, এখান থেকে একটা ব্যক্তি আছে, সে ব্যক্তি কী করছে, সাউন্ড করলো এবং এখান থেকে ফিরে এসে এখানে লাগলো। তো ন্যূনতম কত দূরে গেলে সে তার নিজের ইকো শুনতে পাবে, এটা পরীক্ষায় খুব আসে, ন্যূনতম কত দূরত্বে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা জানি যে শব্দের গতিবেগ কত হয়, 332 মিটার পার সেকেন্ড, তাই তো। তো আমরা এটাকে ধরে নিলাম 330 ধরে নিলাম, মনে করো 330 ধরে নিলাম মিটার পার সেকেন্ড, অর্থাৎ শব্দ 1 সেকেন্ড এত যায়। তাহলে মোট দূরত্ব আমরা কি জানি, সূত্র এস সমান ভিটি, মানে কতটা দূরত্ব যাবে, তাহলে দেখো 333, এর ভি হচ্ছে শব্দের গতিবেগ, ইন্টু টি মানে টাইম পিরিয়ড কত লাগবে 1/10 সেকেন্ড, ন্যূনতম আমাদের তো এটাই যাওয়া দরকার। তো এটা আমরা কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 33 পাচ্ছি আমরা, অর্থাৎ মানে টোটাল ডিস্টেন্স মানে শব্দটা আসতে যাবে প্লাস আসবে, টোটাল শব্দ কত লাগবে 33 মিটার দূরত্ব পেলাম, 33 মিটার, মানে গিয়ে আসতে আমাদের ইকোটা ঘুরে শুনে আসতে, মানে শব্দ গেল, ধাক্কা লাগলো, আবার ঘুরে আসলো, টোটাল কতটা দূরত্ব অতিক্রম করলো 33 মিটার, ন্যূনতম 33 মিটার, তাই তো। তাহলে বস্তুর আমাদের থেকে কত দূরত্ব হবে, এর অর্ধেক দূরত্ব হবে, 33-এর অর্ধেক কত 16.5, এই 16.5কে আমরা সাধারণত 17 ধরে থাকি, ঠিক আছে, 17 ধরে থাকি, অর্থাৎ ন্যূনতম কোনো বস্তু ন্যূনতম ইকো শুনতে গেলে আমাদের 17 মিটার দূরত্ব থাকা দরকার, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক, এখানে বলা হচ্ছে দেখো, দ্য সাউন্ড ওয়েভ রিসিভড আফটার বিং রিফ্লেক্টেড ফ্রম এ হাই টাওয়ার অর মাউন্টেন ইজ কল্ড ইকো, ঠিক আছে। তো ওটাই দেখো, টু হিয়ার ইকো মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য অবজারভার অ্যান্ড রিফ্লেক্টর শুড বি 17 মিটার, কত বললাম 17 মিটার, ঠিক আছে। তারপরে দেখো, পি রেজিস্ট্যান্স অফ ইয়ার, ঠিক আছে, এফেক্ট অফ সাউন্ড অন ইয়ার ইজ 1/10 সেকেন্ড। তো এবার দেখো, ডিউ টু রিফ্র্যাকশন সাউন্ড ইজ হিয়ার্ড অ্যাট লঙ্গার ডিস্টেন্স ইন নাইটস দ্যান ইন এ ডে, ঠিক আছে। মনে রাখবে যে রাতে কি হয়, রাতে শব্দে বেশি শোনা যায়, বেশি দূর অবধি শোনা যায় দিনমানের থেকে, ঠিক আছে, দিনের থেকে। দিনে শব্দের অনেক রকম হয়, ঠিক আছে, শব্দের উপর ইন্টেন্সিটি, রেজোনেন্স, ইন্টারফারেন্স, এরকম শব্দের অনেক ঘটনার ফলে এবং রিফ্র্যাকশনের ফলে কি হয়, দিনে শব্দ তত দূর যেতে পারে না, কিন্তু রাতে সে শব্দটা অনেক দূর যেতে পারে। তো ফ্রেন্ডস, নেক্সট আমরা রেজোন্যান্স নিয়ে আলোচনা করব। রেজোন্যান্স কাকে বলে? তো রেজোন্যান্সকে বাংলায় বলা হয় অনুনাদ। অনুনাদ মানে হচ্ছে রেজোন্যান্স। তো রেজোন্যান্স বলে দিই, প্রত্যেক পদের নিজস্ব একটা কম্পাঙ্ক থাকে, ঠিক আছে, প্রত্যেক পদার্থের নিজস্ব একটা কম্পাঙ্ক থাকে, ঠিক আছে। যখন দুটো কম্পাঙ্ক, ঠিক আছে, যখন দুটো, আমি সহজভাবে বলে দিচ্ছি, যখন দুটো কম্পাঙ্ক মানে মিশে যায় তখন সেটাকে বলা হয় অনুনাদ, ঠিক আছে। তোমরা এভাবে মনে রাখো যে কোন একটা ন্যাচারাল কম্পাঙ্ক, ঠিক আছে, কোনো একটা পদার্থের নিজস্ব একটা ন্যাচারাল কম্পাঙ্ক, মনে করো একটা ব্রিজ আছে, ঠিক আছে, একটা ব্রিজ আছে, সেই ব্রিজের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে এবং এই কম্পাঙ্কের সাথে ব্রিজের ওপরে কিছু লোক হাঁটছে, একদল লোক হাঁটছে, সেই লোকের হাঁটার যে কম্পাঙ্ক তার সঙ্গে যদি ব্রিজের কম্পাঙ্ক মিশে যায় তাহলে কি হবে, মানে একটা প্রচণ্ড একটা সৃষ্টি হবে, কম্পাঙ্কের সৃষ্টি হয়, মানে দুটো কম্পাঙ্ক মিশে যাওয়ার ফলে একটা যে প্রচণ্ড কম্পাঙ্কের সৃষ্টি হয়, লার্জ ফ্রিকোয়েন্সি সৃষ্টি হয়, সেটাকেই আমরা বলে থাকি রেজোনেন্স, ঠিক আছে। তো এই লার্জ ফ্রিকোয়েন্সির ফলে তোমরা অনেক কিছু, এর বিল্ডিং ভাঙার কাজে লাগে, কোনো গ্লাস ভেঙে যায়, ঠিক আছে, মানে প্রচণ্ড শক্তি একটা উদ্ভব হয়ে যায়, ঠিক আছে। দেখো, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইম্পোজড পিরিয়ডিক ফোর্স ইজ ইকুয়াল টু দি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ এ বডি, ঠিক আছে, মানে ইম্পোজড ফ্রিকোয়েন্সি ইম্পোজড করছে, মিশে যাচ্ছে একে অপরের সাথে, ইম্পোজড করে যাচ্ছে, ঠিক আছে। দি পিরিয়ডিক ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ এ বডি, দ্য বডি অসিলেটস উইথ এ ভেরি লার্জ অ্যাম্পলিটিউড, মানে খুব বড় বিস্তারের সঙ্গে কী করতে থাকে, অ্যাম্পলিটিউডের সঙ্গে থাকে। দেখো, এই দিস ফেনোমেনা ইজ কল্ড রেজোনেন্স, ঠিক আছে। তো এটাকেই বলা হয় রেজোনেন্স। তোমরা যখন তোমরা যদি একটা গ্লাস নাও কাঁচের, তার উপরে যদি ঠিক এভাবে করে আঙুল দিয়ে ঘোরানো হয়, ঠিক আছে, তো মাঝে মাঝে যদি কম্পাঙ্কটা যদি সমান হয়ে যায় দেখবে এক ধরনের সুর উৎপন্ন হয়, ঠিক আছে। তো এটা নয়, যখন দুটো কম্পাঙ্ক যখন মিশে যাবে তখন একটা ভেরি লার্জ অ্যাম্পলিটিউডের সৃষ্টি করবে, ঠিক আছে। এটা বিল্ডিং ভাঙার কাজে, ঠিক আছে, এরকম মানে সামনে কোনো কিছু ধরো গ্লাস থাকলো, সেটা এই গ্লাসের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে এবং এখান থেকে বাড়িতে একটা সোর্স থেকে কম্পাঙ্ক দেওয়া হচ্ছে, যখন এই কম্পাঙ্কের সাথে এর কম্পাঙ্কটা সমান হয়ে যাবে
তখনই একটা বিরাট লার্জের সৃষ্টি হবে এবং এই গ্লাসটা ভেঙে যেতেও পারে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, ওটাই ছিল রেজোনেন্স। তো এবার আমরা পড়ব ইন্টারফারেন্স অফ সাউন্ড। ইন্টারফারেন্স, ঠিক আছে, অফ সাউন্ড। ইন্টারফারেন্স মানে হচ্ছে আলোর, মানে এটা লাইটের ক্ষেত্রে হয় ইন্টারফারেন্স, লাইটের ক্ষেত্রেও হয়, যাকে সাধারণত ব্যতিচার বলা হয়, তাই তো। ইন্টারফারেন্স মানে ব্যতিচার। দ্য মডিফিকেশন অর redistribution of energy at a point due to superposition of two sound wave of same frequency is called interference, ঠিক আছে। তো এটা হচ্ছে যখন দুটো সেম ফ্রিকোয়েন্সি কী করছে, সুপারপজিশন হচ্ছে, মানে একে অপরের সুপারপজিশন হচ্ছে, যে দিয়ে যে ওয়েভের সৃষ্টি হচ্ছে। তো এটা ঠিক লাইটের মতনই, সিমিলারলি লাইট ওয়েভের মতোই, ঠিক আছে। মানে কোথাও একবার বেশি হবে, কোথাও একবার কম হবে, কোথাও একবার বেশি হবে, কোথাও একবার কম হবে, ঠিক আছে। এই ধরনের যে হচ্ছে সাউন্ড, এটাকে বলে ইন্টারফারেন্স সাউন্ড। দেখো, ইফ টু ওয়েভস মিট অ্যাট এ পয়েন্ট ইন সেম ফেজ ইন্টেন্সিটি অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম অ্যাট এ পয়েন্ট, সাচ টাইপ অফ ইন্টারফারেন্স ইজ কল্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ মানে যে গঠনমূলক, ঠিক আছে। সিমিলারলি ইফ টু ওয়েভস মিট অ্যাট এ পয়েন্ট অপোজিট ফেজ, মানে দুটো যদি একই ফেজে থাকে, যদি সেম ফেজে মানে একই দশায় পড়ে যায়, একটা পয়েন্টে ধরে মিললো, এদের দশা দুটো একই, ঠিক আছে। তো সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ইন্টারফারেন্স। আর একটা যদি বিপরীত ফেজে বা অপোজিট ফেজে পড়ে যায়, তো সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে। এভাবে তোমরা মনে রাখবে। তো এবার দেখো, স্টেশনারি ওয়েভ সম্পর্কে এখানে বলা আছে। স্টেশনারি ওয়েভ হচ্ছে হোয়েন টু প্রোগ্রেসিভ ওয়েভ অফ সেম টাইপ, মানে দুটো সেম টাইপ তোমাদের ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভ বা ট্রান্সভার্স ওয়েভ হতে পারে, যাদের টাইম পিরিয়ড সেম, ফ্রিকোয়েন্সি সেম, ঠিক আছে, ওয়েভলেন্থ সেম, এই ধরনের ওয়েভকে বলা হয় স্টেশনারি ওয়েভ। তো স্টেশনারি ওয়েভ ওখানেই বলা হচ্ছে, দেখো, ওয়েভলেন্থ ট্রাভেলিং উইথ সেম স্পিড, তারা কী করছে, সেম স্পিডে চলছে। দ্য সেম স্ট্রেট লাইন ইন অপোজিট ডাইরেকশন, সেম স্ট্রেট লাইন অপোজিট ডাইরেকশন superimpose a new set of wave are formed which are called stationary or standing wave, মানে এক ধরনের নতুন ওয়েভ হচ্ছে, দুটো যাদের সব কিছুই সেম, তারা সুপার ইম্পোজ করে যাচ্ছে একে অপরের সাথে। সুপার ইম্পোজ করার ফলে এক ধরনের নতুন ওয়েভ সৃষ্টি করছে, যাকে আমরা বলে থাকি স্টেশনারি ওয়েভ। মানে মনে করো এটা একটা আছে, এই একটা ওয়েভ ধরো এভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এভাবে যাচ্ছে, আর একটা ঠিক ওয়েভ, মানে যাদের সব কিছুই একই, সেটা এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে সুপার ইম্পোজ করে যাচ্ছে। তাহলে এই ধরনের ওয়েভকে আমরা বলে থাকি স্টেশনারি ওয়েভ। তো এবার আমরা পড়বো ডিফ্রাকশন অফ সাউন্ড। ডিফ্রাকশন মানে হচ্ছে বিচ্ছুরণ, ঠিক আছে। ডিফ্রাকশন অফ সাউন্ড, এটা আলোর ক্ষেত্রেও আছে। আলোরকে আমরা তরঙ্গ ধরি, ঠিক আছে, আবার কণাও ধরি, আলোকে আমরা দুটোই আলোচনা করি। তো দেখো, ডিফ্রাকশন অফ সাউন্ড কি, ওয়েভলেন্থ অফ সাউন্ড ইজ অফ দি অর্ডার। তো ফ্রেন্ডস, এটা আমি বলে দিচ্ছি সহজে, ডিফ্রাকশন অফ সাউন্ড কি। মনে করি একটা সোর্স আছে, ঠিক আছে, এখান থেকে সাউন্ড উৎপন্ন হচ্ছে। এবার আমি 1 মিটার, মনে করো 1 মিটার লম্বা, ঠিক আছে, মানে 1 মিটার গোলক আকৃতি কিনে নিলাম আমি। ওয়েভলেন্থ অফ সাউন্ড ইজ অর্ডার 1 মিটার ইফ অ্যান অবস্ট্যাকেল, এই দেখো, অবস্ট্যাকেল অফ দ্যাট রেঞ্জ অ্যাপিয়ার্স ইন দি পাথ। এই পাথের মধ্যে যদি আমি একটা অবস্ট্যাকেল রেখে দিই, এরকম একটা গোলে মনে করো একটা পদার্থ রেখে দিলাম, যার ব্যাস কত 1 মিটার, ঠিক আছে। সাউন্ড এখন কী হবে, সাউন্ডটা এভাবে বেঁকে যাবে, ঠিক আছে, এই শব্দ তরঙ্গটা এভাবে বেঁকে যাবে, এই বেঁকে প্রবাহিত হবে। এই ধরনের যে বেঁকে চলে যাচ্ছে, এটাকে বলা হয় ডিফ্রাকশন অফ সাউন্ড, ঠিক আছে। তো ডপলার এফেক্ট দেখো, এবার ডপলার এফেক্ট। তো ফ্রেন্ডস, ডপলার এফেক্ট হচ্ছে যে সোর্সের সাউন্ড, মানে কোনো একটা সোর্স ধরো সাউন্ড উৎপন্ন করছে, সেই সোর্সের যে স্পিড হচ্ছে, সোর্সের স্পিড বাই যে সাউন্ড করছে সেটার স্পিডের যে অনুপাত, সেটাকে ডপলার এফেক্ট বলা হয়, ঠিক আছে। দেখো, ইফ দেয়ার ইজ এ রিলেটিভ মোশন বিটুইন সোর্স অফ সাউন্ড অ্যান্ড অবজারভার, সোর্স অফ সাউন্ড আর অবজারভের মধ্যে যে রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি, মানে উপরে হচ্ছে সোর্সের সাউন্ড তোমরা বলতে পারো, আপেক্ষিক গতি উপরে সোর্সের সাউন্ড আর নিচে সেই অবজারভার, ঠিক আছে, যে তার সাউন্ডের যে স্পিড, সেটাকে যদি আমরা রিলেটিভ করছি, ঠিক আছে, এভাবে অনুপাত বের করছি, তো এই ধরনের অনুপাতকেই বলা হচ্ছে ডপলার এফেক্ট। পরে এগুলো খুব ডিটেলস আলোচনা করা হয়েছে তোমাদের 12-এর বইয়ে, ফিজিক্সে। সাউন্ড হেয়ার্ড বাই অবজারভার is different from the actual frequency of sound
ইমিটেটেড বাই সোর্স দিস ফিনোমেনা ইজ কল্ড ডপলার এফেক্ট। ঠিক আছে, ডপলার এফেক্ট ওটাই মনে রাখবে যে সোর্সের সাউন্ড আর সাউন্ড অফ সোর্স অ্যান্ড অবজারভারের সাউন্ডের, ঠিক আছে, যে রেশিও সেটাই বলা হয় ডপলার এফেক্ট। দেখো, হোয়েন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড অবজারভার ডিক্রিজ, ডিস্টেন্স যদি কমে যায়, দ্য অ্যাপিয়ারেন্ট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ অ্যান্ড ভাইস ভার্সা, এবং অ্যাপিয়ারেন্ট ফ্রিকোয়েন্সি তাদের কী হবে, বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার আমরা আলোচনা করব ম্যাক নাম্বার নিয়ে। ঠিক আছে, ম্যাক নাম্বার, এটা হচ্ছে ম্যাক নাম্বার, বাংলায় বলা হয় ম্যাক নাম্বার। তো ম্যাক নাম্বারটা কি, ম্যাক নাম্বার কীভাবে পরিমাপ করা হয়? ম্যাক নাম্বার মনে করো কোনো বস্তুর একটা স্পিড নিলাম, এটা হচ্ছে ওপরে মনে করলো বস্তুর স্পিড আর নিচে সাউন্ডের স্পিড। ঠিক আছে, তো এদের যে অনুপাত সেটা নিয়ে সাধারণত ম্যাক নাম্বার পরিমাপ করা হয়। তো প্রথমে মনে করো যে কোনো একটা বস্তুর স্পিড মনে করো সাউন্ডের স্পিডের থেকে বেশি, যেমন একটা জেট প্লেনের কী হয়, জেট প্লেনের ক্ষেত্রে সেটা সাউন্ডের থেকে বেশি গতিবেগে চলে জেট প্লেনগুলি। তো এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে মানে নিচে তো 332 পড়েই থাকবে, আর উপরে এর থেকে স্পিড বেশি। ঠিক আছে, সুতরাং এর মান নিশ্চয়ই একের থেকে বেশি হবে, ঠিক আছে, মানে গ্রেটার দেন ওয়ান, একের থেকে বেশি হবে অবশ্যই ম্যাক নাম্বার। তো এক্ষেত্রে এই ধরনেরকে বলা হয় সুপারসোনিক। ঠিক আছে, সুপারসোনিক বলা হয়, যখন একের থেকে বেশি হবে সেটা বলা হয় সুপারসোনিক। আর দেখো, এবার যদি অনেক বেশি হয়, মানে সাউন্ডের স্পিডের থেকে যদি কোনো বস্তুর স্পিড অনেক বেশি হয়, ইফ ম্যাক নাম্বার গ্রেটার দেন 5, বডি ইজ কল্ড হাইপারসোনিক। তাহলে হাইপারসোনিক কাকে বলে, যখন অনেক বেশি, ঠিক আছে, মানে 5 গুণেরও বেশি, 332-এর 5 গুণেরও যখন বেশি হয়ে যায় তখন তাকে বলবো হাইপারসোনিক। আর যখন এর থেকে বেশি হয়, মানে একের থেকে যখন বেশি হয়, তখন আমরা তাকে বলবো সুপারসোনিক। তো এবার দেখো, ইফ ম্যাক নাম্বার যদি একের থেকে ম্যাক নাম্বার কম হয়, অর্থাৎ যদি শব্দের গতিবেগের থেকে যদি কম হয়, দ্য বডি ইজ সেইড টু বি মুভিং উইথ সাবসোনিক স্পিড, তখন সেটা বলা হয় সাবসোনিক স্পিড। তো ফ্রেন্ডস, এখান থেকে তোমরা সুপারসোনিক, হাইপারসোনিক ও সাবসোনিক ব্যাপারগুলো বুঝতে পারলে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এবার দেখো শক ওয়েভ ব্যাপারটা কি, এখানে দেওয়া আছে শক ওয়েভ সম্পর্কে। তো শক ওয়েভ হচ্ছে এ বডি মুভিং উইথ সুপারসোনিক স্পিড ইন এয়ার লিভস বিহাইন্ড ইট এ conical region of distribution which is spread continuously. Such a distribution is called shock wave. This wave carries huge energy and may even make cracks in window panes or even damage a building. তো ফ্রেন্ডস, শক ওয়েভ হচ্ছে যেটা সুপারসোনিক ওয়েভ মানে জেট প্লেনগুলো চলাচল করে যে স্পিডে, যাদের ম্যাক নাম্বার হচ্ছে একের থেকে বেশি, যাদের ম্যাক নম্বর গ্রেটার দেন 1, যেগুলো মানে সাধারণত জেট প্লেন, তারা কী করে, তারা এক ধরনের তরঙ্গ উৎপন্ন করে। ঠিক আছে, বিহাইন্ড ইটে কনিক্যাল রিজিয়ন অফ ডিস্ট্রিবিউশন, এক ধরনের কনিক্যাল রিজিয়নে কী হয়, ডিস্ট্রিবিউশন হয়, যে তার ফলে তারা কন্টিনিউয়াস কী করে, দেখো যদি কন্টিনিউয়াস এভাবে হতে থাকে তাহলে কী হবে, একটা হিউজ এনার্জি সৃষ্টি হয়, এবং এর ফলে যেমন কোনো একটা কাঁচের জানলা কিংবা জানলায় কী করে ছেদ পড়ে যায় এবং কোনো বিল্ডিং ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাদের পিছনে যে ধরুন জেট প্লেনগুলো চলছে এভাবে ক্রমাগত হতে থাকলে। এবার আরেকটা আছে বো ওয়েভস। ঠিক আছে, বো ওয়েভস হচ্ছে হোয়েন এ মোটর বোট ইন এ সি ট্রাভেলস ফাস্টার দ্যান সাউন্ড, যখন শব্দের গতিবেগের থেকে কোনো মানে জলের মধ্যে, ঠিক আছে, জলের মধ্যে যখন কোনো একটা বোট শব্দের গতিবেগের থেকে বেশি গতিবেগে যাচ্ছে, দেন ওয়েভস জাস্ট লাইক শক ওয়েভস, মানে ঠিক শক ওয়েভের মতো, আর প্রডিউসড অন দ্য সারফেস অফ ওয়াটার, দিস ওয়েভস আর কল্ড বো ওয়েভস। তো এই ধরনের ওয়েভকে বলা হয় বো ওয়েভস। ঠিক আছে, তো ফ্রেন্ডস সাউন্ড খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতেই থাকে। ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে। ধন্যবাদ।